আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে অনলাইন ক্লাসে আবারও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করব আজকের অনলাইন ক্লাস। আজকে আমরা যে সাবজেক্টটি নিয়ে আলোচনা করব সেটা হলো রিসার্চ মেথোডোলজি। তো রিসার্চ মেথোডোলজি সম্পর্কে ইন্ট্রোডাকশন ক্লাসে আমরা পড়েছিলাম কনসেপশন অফ রিসার্চ, তারপর হোয়াট ইজ রিসার্চ, definition of research and aim or objective of research। তো এখন আমরা যে পরবর্তী স্টেপ যেটা ক্যারেক্টারিস্টিক অফ রিসার্চ নিয়ে আলোচনা করব। আর তোমাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই যে রিসার্চ ক্লাসে দেখলাম অনেকেই তোমরা ক্লাসে অ্যাটেন্ড করোনি বা ভিউতে আমি পাইনি। তো তোমরা যারা করোনি খুব দ্রুত সেটা আশা করি ডাউনলোড করে পড়ে নেবে। কারণ হলো তোমরা কিন্তু রিসার্চে যদি একজন ব্যক্তিও সঠিকভাবে তুমি ক্লাসটা না করো তাহলে কিন্তু পরীক্ষার আগে মনে হবে এটা পাহাড় সমান। আর রিসার্চে অনেক হোমওয়ার্ক আছে যেগুলা প্রতিনিয়তই তোমাদের করতে হবে। আমি সেই অ্যাসাইনমেন্টগুলো দিব এবং প্লাস প্রতিনিয়তই নেট থেকে এবং ল্যাপটপ নিয়ে কাজ করতে হবে। মূল কথা হলো তোমাদের রিসার্চ করতে হবে। তো সেই প্রিপারেশন নিয়েই প্রথম থেকে শুরু করতে হবে। কারণ দেখা যাবে যে পরীক্ষার আগে রিসার্চ প্রজেক্ট, রিসার্চ প্রোফাইল করতে হবে। রিসার্চ প্রজেক্ট করার জন্য যে কাজ, বই বাইন্ডিং করতে হবে, রিসার্চ করে সেগুলো সামারাইজেশন করে প্রেজেন্টেশন আছে। তো তোমরা সেইভাবেই প্রস্তুতি নিবে। তো যা হোক, আরও ধাপে ধাপে তোমরা অনেক কিছু জানতে পারবে। তবে আজকে আমরা পড়ব ক্যারেক্টারিস্টিক অফ রিসার্চ। রিসার্চ অ্যাটেম্পটস টু সলভ এ প্রবলেম। তাহলে কি বলতেছে, রিসার্চ কি করে? রিসার্চ দ্বারা কোনো সমস্যার সমাধান করা সম্ভব। কারণ হলো রিসার্চ ছাড়া কখনোই কোনো সমস্যার সমাধান করা সম্ভব হয় না। যদিও বা সাময়িক সম্ভব হয়, সেটা আবার কি হয়, পুনরায় হাজির হয়। এই জন্য আমাদের করতে হবে কি, রিসার্চ দ্বারা যে কোনো সমস্যার সম্মুখীন হব তখন সেই সমস্যার সমাধানটা আমরা করতে পারি। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে আমরা যে এখন বর্তমানে সারা বিশ্বে মহামারী চলতেছে, হ্যাঁ, সেখানে কিন্তু আমরা সেই রিসার্চকেই আমরা বেশি গুরুত্ব দিয়ে থাকতেছি। কারণ হলো যে রিসার্চের মাধ্যমে আমরা বের করতে পারতেছি যে ডবল নিউক্লিয়েট বা ভাইরাস, ট্রিপলেট নিউক্লিয়েট ভাইরাস, এখন এই যে ভাইরাসের গতিপথ, হ্যাঁ, কিভাবে তাকে সংযত রাখা যায়, এগুলো কিন্তু আমরা রিসার্চ করেই বের করতেছি। আমরা প্রথম যখন এই ভাইরাস আসে তখন কিন্তু আমরা কিছুই জানতাম না এই ভাইরাস সম্পর্কিত। আস্তে আস্তে দিন গড়াচ্ছে, রিসার্চ হচ্ছে, অ্যানালাইসিস হচ্ছে, তখন কিন্তু আমরা যে কোনো সমস্যাটাকে আস্তে আস্তে প্রত্যেকটা সমস্যাটাকেই আমরা কমতেছে। তো যা হোক, আমরা কিন্তু প্রথমত আমরা কি করছিলাম যে ভাইরাসটা আসলে মূলত দুইটা প্রজাতি, কিন্তু দেখা যাচ্ছে যে 20টার উপর প্রজাতি রয়েছে। এখন কেউ বলতেছে সারা বিশ্বে এখন 150টা প্রজাতির মতো পাওয়া গেছে। তার মধ্যে ভারতেই বেশি সবচেয়ে পাওয়া গেছে, ভারত আর হলো ব্রাজিলে। তো যা হোক, এই বিশ্বের মহামারীতে আল্লাহ তাআলা সবাইকে এই ভাইরাস থেকে রক্ষা করুক সেই আশাই করতেছি। কারণ হলো ভাইরাসের জন্যই আমরা তোমাদের সম্মুখে ক্লাস নিতে পারতেছি না। তারপর বলতেছে রিসার্চ শুড বি ক্লিয়ার, ডিফাইন অ্যান্ড কমন কনসেপ্ট টু বি ইউজড। দ্য রিসার্চ শুড বি ক্লিয়ার, ডিফাইন্ড। রিসার্চ সম্পর্কে মানে সবসময় কি করে, একবারে স্বচ্ছ ধারণা আমাদের দিয়ে থাকে এবং সেটা আমরা ইউজ করি। কারণ রিসার্চের মাধ্যমে বেরিয়ে আসে যার অ্যাকচুয়াল ইনেট, যেটা বলি আমরা অথবা হিডেন যে জিনিসটা, সেটা বেরিয়ে আসে। তারপর রিসার্চ শুড বি লজিক্যাল। রিসার্চ অবশ্যই যুক্তিযুক্ত। কারণ হলো লজিক ছাড়া কখনোই রিসার্চ হয় না। কারণ হলো যখন আমরা কোনো প্রবলেমের সম্মুখীন হই তখন আমাদের সামনে একটা প্রশ্ন চলে আসে যে এই জিনিসটা কি। এই কির ভিতরে থেকেই আমরা শুরু করি যে এটা করলে আমরা কি জিনিস পাবো, সেটাই হলো রিসার্চ। The research involves gathering new data from primary and
ফার্স্ট হ্যান্ড রিসোর্স or using existing data for a new purpose. তাহলে বলতেছে কি রিসার্চ ইনভলভ গ্যাদারিং এ নিউ ডেটা ফর প্রাইমারি অর ফার্স্ট হ্যান্ড রিসোর্স ইউজিং এ এক্সিস্টিং ডাটা। তাহলে কি বলতেছে রিসার্চের সাথে জড়িত হলো কি প্রথমত কি আমরা গ্যাদার মানে কি সংগ্রহ করি নিউ ডাটা নতুনত্ব তথ্য সংগ্রহ করি ফর প্রাইমারি যেটাকে বলতেছে প্রাইমারি অথবা ফার্স্ট হ্যান্ড সোর্স অর ইউজিং এক্সিস্টিং ডাটা সেটার সাথে আমরা কি করি এক্সিস্টিং মানে পূর্বে যে তথ্যগুলো ছিল ফর এ নিউ পারপাস তখন আমরা নতুন উদ্দেশ্যে সেটা ব্যবহৃত করি। উদাহরণস্বরূপ আমি বলতে পারি যে আমরা করোনা ভাইরাসের জন্য বর্তমানে নতুন ডাটা সংগ্রহ করতেছি তথ্য সংগ্রহ করতেছি দ্যাট মিন্স ফার্স্ট হ্যান্ড রিসোর্স। 2000 এর আগে যখন আমরা 100 বছর আগে 200 বছর আগে যখন এই করোনা ভাইরাসটা ছিল করোনা ভাইরাসটা সাধারণত সার্স ভাইরাসের আর মার্স ভাইরাসের একটা গ্রুপ। তো এই যে তারা যে এত বছর আগে ছিল কিন্তু সেটা এত সংক্রমক ব্যাধি ছিল না তখন আমাদের কাছে কিছু ডাটা তথ্য ছিল দ্যাট মিন্স এক্সিস্টিং ডেটা ফর এ নিউ। এখন বলতেছে কি এখন ওই ডাটা আর এই মানে ওই ডাটা আর হলো বর্তমানের যে তথ্য দুইটা তথ্য একসাথে মিল করে আমরা নতুন একটা পারপাসে আমাদের এই ভাইরাসটা কেমন হতে পারে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটার উদ্দেশ্য যেটা নিয়ে আমরা আলোচনা করব দ্যাট মিন্স হলো রিসার্চ ইনভলভস গ্যাদারিং এ প্রাইমারি ডাটা এন্ড ফার্স্ট হ্যান্ড রিসোর্স। The research is based upon observable experience and empirical evidence. Research based সাধারণত রিসার্চটা তৈরি হয় and observable experience যে কোনো জিনিসের অবজারভেশন থেকে অভিজ্ঞতার অবজারভেশন থেকে তখন তৈরি হয় and empirical evidence অথবা তার যে কোনো ধরনের গবেষণামূলক প্রমাণের জন্য আমাদের রিসার্চটা তৈরি করা হয়। It demands অথবা the research demands accurate observation and description. রিসার্চের সবসময় চাহিদা থাকবে যে অ্যাকুরেট অবজারভেশন নট এ অ্যাম্বিগিয়াস নট এ ফলস অবজারভেশন। কি বলতেছে যে তার সবসময় সে অ্যাকুরেট মানে কি অ্যাকুরেট কথা মানে কি অ্যাকুরেট মানে একেবারে স্পষ্ট এবং নির্ভুল অবজারভেশন থাকবে এবং ডিসক্রিপশন সেখানে সুন্দরভাবে বর্ণনা করা থাকবে। তারপরে কি বলতেছে যে রিসার্চ জেনারেলি এমপ্লয় এন্ড কেয়ারফুলি ডিজাইন প্রসিডিউর। রিসার্চে যেখানে যারা কাজ করবে এবং যারা ডিজাইন করবে মানে তৈরি করবে রিসার্চটা করার জন্য তারা খুব সতর্কতার সহিত ধাপে ধাপে কাজ করবে এন্ড রিগোরাস অ্যানালাইসিস সেখানে কঠোরভাবে বা খুব পরিশ্রমের সহিত কি করতে হবে অ্যানালাইসিস মানে বিশ্লেষণ করতে হবে। যখন রিসার্চ আমরা করতে যাব যতগুলো এমপ্লয়ার থাকবে বা রিসার্চার থাকবে তারা অবশ্যই কঠোর পরিশ্রমী হতে হবে এবং ডিজাইনটাও হতে হবে কি জেনারেলি নরমালি অন্য রিসার্চ যেভাবে করা হয়। রিসার্চ এমফাসাইজ দ্য ডেভেলপমেন্ট অফ জেনারেলাইজেশন প্রিন্সিপলস এন্ড থিওরিজ দ্যাট উইল হেল্প ইন আন্ডারস্ট্যান্ডিং প্রিডিকশন এন্ড কন্ট্রোল। তা রিসার্চ সবসময় গুরুত্ব দেয় কি তার নীতি তত্ত্ব উপর ভিত্তি করে সে গুরুত্ব দিয়ে থাকে। উইল হেল্পস যা আমাদেরকে উইল হেল্পস ইন আন্ডারস্ট্যান্ডিং যা আমাদেরকে সাহায্য করে প্রেডিকশন এন্ড কন্ট্রোল। তাহলে কি বলতেছে যে রিসার্চ তার তত্ত্ব এবং নীতি অনুসরণ করে ওর নীতির উপর জোর দিয়ে জেনারেলাইজেশন সর্বোপরি সে কি করে আমাদের প্রেডিকশন এবং কন্ট্রোলে সাহায্য করে। আমাদের প্রেডিকশন যেমন আমরা ধারণা করতেছি যে এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি যে আমাদের যে রিসার্চ বলতেছে যে ভারতের যে পরিমাণ মানুষ আক্রান্ত হয়েছে বাংলাদেশের রাষ্ট্রের চতুর্দিকেই ভারত ঘিরে রয়েছে মানে মূল কথা 3 দিকে ভারত রয়েছে। এই 3 দিকে যদি আমাদের সাম্প্রতিক যে সরকার পদক্ষেপ নিয়েছে যে 14 দিনের বহির্গামী বন্ধ ভারতের সাথে তো এটা যদি আমরা প্রেডিকশন থেকেই কিন্তু হয়েছে যদি না করতে পারি যে তাহলে আমাদের কি দেশে করোনা আবার সেই প্রাণঘাতী
হানা দিবে তাদের মতো, এবং সেটা কন্ট্রোল করা সম্ভব না। আর এই কন্ট্রোলের জন্য আমাদের যা যা করা দরকার সেটাও আমাদের পূর্ব প্রস্তুতি নিতে হচ্ছে। রিসার্চ রিকোয়ার এক্সপার্টিস ফ্যামিলিয়ারিটিস উইথ এ ফিল্ড অফ কম্পিটেন্স। বলতেছে রিসার্চ রিকোয়ার, রিসার্চের জন্য প্রয়োজন এক্সপার্টিস ফ্যামিলিয়ারিটি, যারা বিশেষ দক্ষ, হ্যাঁ, যারা এই সমস্ত কাজ করতে অভ্যস্ত। উইথ এ ফিল্ড কম্পিটেন্স, ফিল্ড আপনি কোন জায়গায় কাজ করছেন সেখানে কম্পিটেন্স, এন্ড মেথোডোলজি, সে কতটা মেথোডোলজি, সে কি কি পদ্ধতি ব্যবহার করে এবং কি কি টেকনিক্যাল স্কিল ডেভেলপ করে সে তথ্য সংগ্রহ করবে এবং অ্যানালাইজ দ্য ডেটা, তার কি হবে সেখানে তারপর কি তথ্যগুলা আবার বিশ্লেষণ করবে। তো আমি আরেকটা এটার উদাহরণ দিতে চাই যে বাংলাদেশের তোমরা অনেকেই শুনেছো যে একটা ভ্যাকসিনেশন আবিষ্কার হয়েছে কোভিড-19 বিরুদ্ধে, যার নাম দেওয়া হয়েছে বঙ্গোভ্যাক্স। তারা কিন্তু এক্সপার্টিস। এটা সাধারণত অন্য দেশের যে ভ্যাকসিন তার চেয়েও নাকি বেশি শক্তিশালী, এবং যেখানে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন ডবল ডোজে যতটুক ইমিউনিটি গ্রো করবে তার চেয়ে বেশি ইমিউনিটি গ্রো করবে আমাদের এই বঙ্গোভ্যাক্স। এটা গ্লোব বায়োটেকের সাথে হতে হবে। তাহলে কিন্তু এখানে তারা কিন্তু এক্সপার্টনেসের প্রমাণ দিচ্ছে। কারণ হলো এই এক্সপার্টনেসের প্রমাণটা এই জন্যই দিচ্ছে তারা যে তারা কঠোর পরিশ্রম করছে, কঠোরভাবে অ্যানালাইসিস করছে, এবং সুদক্ষ যে তাদের ফ্যামিলি দ্যাট মিনস এক্সপার্ট ফ্যামিলিয়ারিটি, তারা কি করছে তাদের দক্ষতা এবং তার মেথড দিয়ে সে তথ্য সংগ্রহ করে সেগুলাকে বিশ্লেষণ করে নতুন একটা কিছু আবিষ্কার করার চেষ্টা করতেছে। The research attempt to find out অথবা find an objective and unbased solution to the problem। তাহলে কি রিসার্চ অ্যাটেম্প সবসময় হাজির হয় এই যে ফাইন্ড আউট অ্যান অবজেক্টিভ, যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে, আনবেসড সলিউশন টু দ্য প্রবলেম। অবশ্যই হবে সেটা কি আনবেসড সলিউশন, যেটা কখনোই আপনার প্রবলেমটা যে কোনো একটা প্রবলেমের মানে সলিউশন হয় নাই সেটা নিয়েই সে হাজির হবে। টেকস এ গ্রেট পেইন টু ভ্যালিডেট টু দ্য প্রসিডিউর অফ এমপ্লয়, যা একটা যারা কাজ করবে, যারা এমপ্লয়ার আছে অথবা রিসার্চার আছে তাদের জন্য গ্রেট পেইন হিসাবে কাজ করবে, খুব যন্ত্রণাদায়ক হিসাবে কাজ করবে, এবং সেটা আবার ভ্যালিড হতে হবে। রিসার্চ is a deliberate and unhurried activity which is directional and often refine the problem or question as the research progress. Research deliberate, research সব সময় দেয় an unhurried activity, কখনো করে রিসার্চ কখনো তাড়াহুড়া কোনো কিছু সে করতে চায় না, কাজ করে না। which is a directional, সে দেয় দিক নির্দেশনা, বাট অফটেন রিফাইন, অথবা নতুনত্ব কিছু তৈরি করে। আগে ছিল রিফাইন দ্য প্রবলেম, আগে একটা প্রবলেম ছিল, সেই প্রবলেমটাকে কিভাবে সমাধান করে। আমরা আগে বলেছিলাম যে করোনা ভাইরাস 14 দিন পর্যন্ত ছড়ায়, এখন সেটা হয়ে গেছে 21 দিন পর্যন্ত। দ্যাট মিনস রিফাইন, 1 বছর গেছে আমাদেরকে করোনা ভাইরাস সম্পর্কে আমাদের একটা ডেটা নিচ্ছে, সেই ডেটা নিয়ে আবার তথ্যের উপর সেই বিভিন্ন প্রজাতির উপর রিসার্চ করে তখন আমরা কিন্তু সেটা জানতে পারছি। তারপর বলতেছে কি যে কোশ্চেন অফ দ্য রিসার্চ প্রোগ্রেস, হ্যাঁ আমরা যে রিসার্চটা করলাম সেটার প্রোগ্রেস কতটুকু, উন্নতি কতটুকু, সেই রিসার্চ দিয়ে আমরা বর্তমানে কতটুকু আগাতে পেরেছি। যদি আগাতে না পারি তাহলে আমাদের আবার পুনরায় সেই রিসার্চটাকে আবার করে নতুন করে করতে হবে। সেই তথ্য নিয়ে আরো সামনের যে তথ্য আছে, নতুনত্ব যে তথ্য, যেটা আমরা বলছি যে এক্সিস্টিং নলেজ অ্যান্ড এক্সিস্টিং ডাটা অ্যান্ড টু বি বলতেছে ফার্স্ট হ্যান্ড অথবা ফার্স্ট হ্যান্ড সোর্স অফ ডেটা, অথবা বলেছে প্রাইমারি ডেটা যেটাকে বলি আমরা। তারপরে কি বলতেছে কি রিসার্চ ইজ কেয়ারফুলি রেকর্ড অ্যান্ড রিপোর্ট। রিসার্চ অবশ্যই আপনার খুব সতর্কতার সহিত তথ্যগুলোকে লিখতে হবে এবং রিপোর্ট প্রদান করতে হবে টু আদার্স পারসন, অন্য পার্সনের থেকে ইন্টারেস্টেড ইন দ্য
প্রবলেম, অবশ্যই হতে হবে কি সে যে কোনো একটা সমস্যার মধ্যে সমস্যা আছে, যে কোনো ব্যক্তির একটা প্রবলেম থেকে আমাদের এই জিনিসগুলা রিপোর্ট এবং রেকর্ড করতে হবে। যেমন আমরা বলতে পারি আমরা ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ হসপিটালে কতজন করোনা রোগী ভর্তি আছে এবং সেখানে কতজন রোগী আপনার এই প্রবলেমের উপর তথ্য দিতে প্রস্তুত। এই যে বলছে আদার পারসন ইন্টারেস্টেড ইন দ্য প্রবলেম, সে অন্যান্য ব্যক্তিগুলা যে আছে তারা কি করবে, যে উৎসাহ থাকবে যে না আমি কোভিড-19 সম্পর্কে রিসার্চ করতে আসছে, তাদেরকে আমরা সেই প্রবলেম সম্পর্কে তথ্য দিব। আর সেই তথ্যটা আমরা কি করব, আমরা রেকর্ড করব এবং সেটা কি ফাইনালি আমাদের রিসার্চের কাছে সেই রিপোর্ট প্রদান করব। রিসার্চার কি করবে, সেই রিপোর্টটা সেই অ্যানালাইসিস সেই তথ্যগুলোর ভিত্তিতে সে অ্যানালাইসিস শুরু করবে, অ্যানালাইসিস শুরু করে সেটা একটা আবার ফাইনালি রিপোর্ট প্রদান করবে। রিসার্চ রিকোয়ার যে কারেজ, মানে রিসার্চ করার জন্য প্রচুর সাহস প্রয়োজন, প্রচুর সাহস। কারণ হলো যে রিসার্চ সাবজেক্টটা এমন একটা সাবজেক্ট, এটা যদি তুমি থিওরি পড়ো, জাস্ট থিওরি তোমাদের পড়িয়ে দেই, তোমরা কিছুই বুঝবা না, জাস্ট মুখস্থ করবা আর কোনটা কি জিনিস সেটাই বুঝবা। এটা যতটা না তোমার মুখস্থ বিদ্যা বেশি, তার চেয়ে বেশি হাতে কলমে। আমি বলতে পারবো রিসার্চে আমি বলতে যারা কাজ করে অধিকাংশ কাজই হচ্ছে তোমার হাতে কলমে। 30% থিওরি আর 70% হলো প্র্যাকটিক্যাল। তুমি যদি না করো প্র্যাকটিক্যালি, কখনোই তুমি বুঝবা না যেটা কি। তো যাই হোক, এই সাহসের গল্পের কথা যখন যেহেতু আসছে, আমি একটু কথা বলি। আমি যখন ডিপ্লোমাতে, তো আমাদের রিসার্চ আমাদের যে স্যার ছিল সে স্যার করায় নাই, তো ফাইনালি আমি বিএসসিতে গিয়ে আমি রিসার্চ করা শুরু করলাম প্রথম দিক থেকেই। আমাদের শ্রদ্ধেয় বেলাল স্যার উনি চলে গেল, উনি চিটাগাং নার্সিং কলেজে এখন বর্তমানে আছে, 5টা রিসার্চের ক্লাস নিয়ে চলে গেছিল। তো এরপরে আসলো আমাদের মুজাম্মেল হক স্যার, ইএনও বর্তমানে আছে, বিসিএস ক্যাডার স্ট্যাটিস্টিশিয়ান, তার 7-8টা রিসার্চ পাবলিকেশন আছে। তো স্যার আসলো, স্যার এসে আমাদের ইংলিশে ক্লাস শুরু করে দিল। স্যারের কাছে আমি মিনিমাম 3 মাস ওনার বারান্দা দিয়ে করছি, ওনার রুমের সামনে দিয়ে। উনি কোনো কাজ শিখায় নাই। 3 মাস পরে উনি আমার ডাক দিয়ে বলছে যে আসো। তখন আস্তে 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 উনি আমাকে কাজ শেখালো। পরে আমি স্যারকে জিজ্ঞেস করছিলাম কোর্স শেষ হওয়ার পরে যে স্যার আপনি 3 মাস আমাকে কেন পাত্তা দেন নাই? স্যার বলছে যে 3 মাস যদি তোমাকে পাত্তা দিতাম তাহলে তোমার ধৈর্য থাকতো না, দেখা যেত 3 মাস পরে তুমি আর আসতা না। রিসার্চটা হলো মাঝপথে যে ধৈর্য হারিয়ে ফেলে, এই ধৈর্য হারানো যাবে না, খুব সাহস থাকতে হবে। আমি শেষ পর্যন্ত 6 মাসের মধ্যে 3 মাস তো ওনার বারান্দাতে ঘুরলাম, আর 3 মাস এর মধ্যে আমি রিসার্চটা কমপ্লিট করতে সক্ষম হলাম। এবং রিসার্চে সবচেয়ে বেশি মার্ক আমি পাইছি 96 মার্ক আউট অফ 100। তো যা হোক, তোমাদের অবশ্যই সাহস রাখতে হবে এবং তোমরা রিসার্চ করার প্রস্তুতি নিতে হবে। তোমরা যেদিনকে আসবে এখানে, সেই দিনকে থেকেই আমরা আল্লাহর রহমত রিসার্চের প্রপোজাল রেডি করা শুরু করব। তো রিসার্চ শুড বি রিপ্লিকেবল। রিসার্চ বারবার রিপ্লিকেবল হবে, মানে কি পুনরায় হবে, আজকে হয়েছে আবার হবে, সেই একই টপিক হতে পারে, একই টপিক। আজকে আমি যেটা তথ্য পেয়েছি তুমি সেটা নাও পেতে পারো, তুমি নতুনত্ব কিছু পেতে পারো। রিসার্চ শুড বি সিস্টেমেটিক। রিসার্চটা হবে ধাপে ধাপে। ইন্ট্রোডাকশন হবে প্রথমে, তারপরে কি হবে, জেনারেল অবজেক্টিভ, আমাদের এইমস থাকে, অবজেক্টিভ থাকবে, ঠিক আছে, জেনারেল অবজেক্টিভ থাকবে, জাস্টিফিকেশন থাকবে। তো প্রথমে ইন্ট্রোডাকশন, তারপরে হলো কি জাস্টিফিকেশন, ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্টাডি, তারপর কি থাকবে লিটারেচার রিভিউ, এরপরে থাকবে জেনারেল অবজেক্টিভ, স্পেসিফিক অবজেক্টিভ, আর অন্য কিছু থাকবে। তারপর হলো কি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ থাকবে। তো যাই হোক, তো রিসার্চ অ্যানালাইসিস শুড বি সাফিসিয়েন্ট।
রিসার্চ অ্যানালাইসিস অবশ্যই সাফিসিয়েন্ট হতে হবে। আমি যে কোনো একটা দিক নিয়ে আলোচনা করব, আমি সবগুলো দিক নিয়ে আলোচনা করতে পারবো না। তো সব দিকে যদি আলোচনা করতে যাই তাহলে কি হবে, সেটা আমাদের কি হবে, ভালো হবে না। ভালো হবে না কারণ সবগুলো একসাথে জড়ায় যাবে। রিসার্চ প্রসিডিউর শুড বি ডিসক্রাইব ইন দ্য সাফিসিয়েন্ট ওয়ে। যে কোনো একটা ওয়ে নির্বাচন করতে হবে। আমি ক্রস সেকশন করব, নাকি ডেসক্রিপটিভ স্টাডি করব, নাকি আমি কোরিলেশন করব। রিসার্চ কনক্লুশন শুড বি কনফাইন্ড এন্ড জাস্টিফাই দ্য ডেটা অফ দ্য রিসার্চ। রিসার্চ কনক্লুশন আমরা যখন লিখব, আমরা এন্ড অফ দ্য রিসার্চ, তখন আমাদের অবশ্যই কনফাইন্ড হয়ে লিখতে হবে, জাস্টিফাই করে লিখতে হবে যে যে তথ্যটা দিলাম সেটা অবশ্যই ছোট হতে হবে। এক কথায় বুঝাই দিতে হবে যে এটার ভিতরে কি কি জিনিস আছে। এখন আমরা পড়ব ক্লাসিফিকেশন অর টাইপস অফ রিসার্চ। রিসার্চ ক্যান বি ক্লাসিফাইড বেসড অন দা, তার বলতেছে কি, তা আমরা রিসার্চ সাধারণত আমরা শ্রেণী বিন্যাস করেছি কয়েকটা ধাপের উপরে নির্ভর করে। এক নম্বর হচ্ছে অ্যাপ্লিকেশন অফ দ্য রিসার্চ ফাইন্ডিং, দুই নম্বর হলো পারপাস অফ অবজেক্টিভ অফ দ্য রিসার্চ স্টাডি অ্যান্ড মোড অফ ইনকোয়ারি অ্যান্ড এমপ্লয় অ্যান্ড ইনফর্ম শাউট। তাহলে এই তিনটা ভাগে আমরা ভাগ করছি। এক নম্বর অ্যাপ্লিকেশন, দুই নম্বর অবজেক্টিভ, একটা টাইপস অফ ইনফরমেশন শাউট। তো এক নম্বর বলতেছে কি, পিওর রিসার্চ আর অ্যাপ্লাইড রিসার্চ। পিওর রিসার্চ যেটা আমাদের মূল যেটা রিসার্চ সেটা আমাদের করতে হবে। অ্যাপ্লাইড আমরা বাস্তবে যেটা আমরা ব্যবহার করব সেটার উপর ভিত্তি করে, যেমন বিভিন্ন প্রকার ফুড, হ্যাঁ, খাবার দ্রব্য, তারপর বর্তমান পরিস্থিতি, এগুলোর উপরে অ্যাপ্লাইড রিসার্চ করি। তারপরে এক্সপ্লোরেটরি রিসার্চ। এক্সপ্লোরেশন মানে হলো অনুসন্ধান। তো অনুসন্ধান করে আমরা করতে হবে যে আমরা শুধুমাত্র অনুসন্ধান করব, সেখানে অন্য কোনো সমস্যার সমাধান আমরা করব না। যে এই এলাকায় কতজন মানুষ, ঝিলটুলিতে কতজন মানুষ বিশুদ্ধ পানি পান করে অথবা আয়রন মুক্ত পানি পান করে, দ্যাট মিন্স আমি এটা অনুসন্ধান করলাম, শুধু জাস্ট ডিসক্রিপ্টিভ এটা বললাম। তারপর ডিসক্রিপটিভ স্টাডি আমরা হসপিটাল ভিত্তিক বের করলাম যে ফরিদপুর মেডিকেল কলেজ হসপিটালে ইমার্জেন্সি থেকে কতজন পেশেন্ট আপনার ইনডিউস অ্যাবর্শন অথবা আপনাকে বলি থ্রেটেন অ্যাবর্শনে ভুগতেছে আর পেশেন্ট ভর্তি হয়। তারপরে আমরা কি বলতে পারি যে কোরিলেশন রিসার্চ। কোরিলেশন রিসার্চটা হলো, তো যেমন আমরা হার্ট ফাউন্ডেশনে আমাদের সাধারণত কার্ডিয়াক পেশেন্ট থাকে। আমরা কার্ডিয়াক পেশেন্টের মধ্যে দুটি এমআই, মায়োকার্ডিয়াল, মোস্ট কমন কার্ডিয়াক পেশেন্ট ইন মায়োকার্ডিয়াল ইনফেকশন। তো মায়োকার্ডিয়াল ইনফেকশন কি কারণে হচ্ছে, কি কজ? সাপোজ আমরা কজ ধরলাম যে প্রথমে দিলাম স্ট্রেস, দিলাম দেখলাম উচ্চ রক্তচাপ, 3 নাম্বার দিলাম কি আপনার সিগারেট স্মোকিং অথবা ওবেসিটি। তো এখন যে এই মায়োকার্ডিয়াল ইনফেকশন সাধারণত কি জন্য হয়, এর সাথে রিলেশন কার সাথে, যে অতিরিক্ত চাপের কারণে ব্লাড প্রেশার বেড়ে যায় এবং সেটার ফলে কি হয়, তার আর্টারিগুলা কি হয়, ব্লক হয়ে যায়। আমার যে কর্নারি আর্টারিগুলো আছে সেই পরিমাণে ব্লক হয়ে যায়। যে কোনো আর্টারি কোনো ব্লক হয়ে গেল, সেই ব্লক হলে কি হয় সেটা আমাদের হয়। এন্ড ব্লকটা কেন হচ্ছে, রিলেশন কিসের সাথে? এটা রিলেশন হলো হাইপারটেনশন, উচ্চ রক্তচাপের সাথে কি হয়েছে আপনার আবার স্ট্রেস, অতিরিক্ত চাপের কারণে, দুশ্চিন্তার কারণে তার হাইপারটেনশন হয়ে সেখানে ব্লাড কোগুলেশন হয়ে আমাদের কি হয়ে যায়, ন্যারোয়িং, আর্টারিগুলো কি ন্যারোয়িং হয়ে যায় এবং চর্বি থাকার কারণে আমাদের অনেক সময় সেখানে কি হয়, আর্টারিটা ব্লক হয়ে যায়। তো এখানে ফ্যাক্টর কাজ করতেছে যে আপনার স্ট্রেসের কারণেই তার কি হচ্ছে, হাইপারটেনশন ডেভেলপমেন্ট করতেছে। তারপর হচ্ছে এক্সপ্লেনেটরি রিসার্চে আমরা বলতে পারি যে ব্যাখ্যামূলক ঠিক বলতে পারি যে আমাদের ডায়াবেটিক অ্যাসোসিয়েশন নার্সিং ইনস্টিটিউটে ছেলেমেয়েরা একটা রিসার্চ করলো যে আপনার
ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ হসপিটালে কতজন পেশেন্ট ডায়াবেটিক রিলেটেড ওন্ট নিয়ে ভর্তি হয় সেটা তারা ব্যাখ্যা করবে। যে কতজন পেশেন্ট অর্থোপেডিক্স ওয়ার্ডে অথবা সার্জারি ওয়ার্ডে আমাদের এই যে ওন্ট ডায়াবেটিক ওন্ট নিয়ে তারা ভর্তি হয়। কারণ ডায়াবেটিক হলে অনেক সময় দেখা যায় কি হয়, তার ওনটা শুকায় না, অথবা কি সব কারণে, যেসব কারণে তার ওন্ড হিলিং ডিলে হচ্ছে সেই সব কারণ নিয়ে আলোচনা করবে, যখন ব্যাখ্যা করবে যে এই সব কারণে আপনার এই ওন্ড হিলিং ডিলে হচ্ছে। এটাকে আমরা কি বলবো, এক্সপ্লেনেটরি রিসার্চ। তারপর টাইপস অফ ইনফরমেশন সাউট এন্ড বলছে কি কোয়ান্টিটিভ রিসার্চ এন্ড কোয়ালিটিভ। কোয়ান্টিটিভ মানে হলো সংখ্যা, আর কোয়ালিটিভ মানে হলো গুণাগুণ। রিসার্চটা কেমন, কোন ধরনের হবে, কোন গুণ সম্পন্ন হবে, বা কি ধরনের রিসার্চ হবে, টাইপস তাকে বলতেছে কি, এই দুইটা নিয়ে আলোচনা করে। তো যা হোক, আজকে আমরা দুইটা টপিক পড়লাম। একটা হলো ক্যারেক্টারিস্টিক অফ রিসার্চ, একটা বড় টপিক ছিল। তারপর ছিল কি ক্লাসিফিকেশন অফ রিসার্চ। ক্লাসিফিকেশন সম্পর্কে আরো আমরা বিশদভাবে আলোচনা করব, ব্যাখ্যা প্রত্যেকটা আলাদাভাবে আমরা ব্যাখ্যা প্রদান করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর সবাইকে আবারও বলতেছি যে তোমরা কিন্তু রিসার্চ ক্লাস কেউ মিস করবে না, কারণ মিস করলে এক স্টেপ থেকে আরেক স্টেপ বুঝতে পারবে না। যখন আমি রিসার্চ করতে যাব তখন কিন্তু একজন এসে বলবে স্যার এটা কিন্তু আমি বুঝি নাই, তখন কিন্তু এই প্রবলেমগুলো ফেস হবে। আর প্রতিদিনের পর প্রতিদিন পড়তে হবে, কারণ রিসার্চ কিন্তু মনে থাকবে না। রিসার্চ আর সাইকিয়াট্রিক কিন্তু মনে থাকে না, সাধারণত কম মনে থাকে। এই জন্য তোমাদেরকে আগে থেকেই পড়ে রাখতে হবে। তো আবারও সবাইকে অসংখ্য প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।